প্রো স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত। আজকের এসএডএসটির আরও একটি প্র্যাকটিস সেট নিয়ে হাজির হলাম আমরা। যাই হোক, চলে আসবো আজকের আমাদের প্রথম প্রশ্ন কি দেখে নেব। আগুন আগুন নাটকটি কটি দৃশ্যে বিন্যস্ত? তাহলে সেই জায়গা থেকে আমরা সবাই চারটে অপশান একটু খেয়াল করে দেখে নেব যে চারটে অপশান কি কি রয়েছে। আশা করি তোমরা সবাই নিজ নিজ মনোনীত উত্তর ঠিকই করে নিয়েছ। তাহলে সেই জায়গা থেকে উত্তর কোনটা হচ্ছে দেখে নেব। অপশান ক, 5টি, অর্থাৎ আগুন নাটকে কটা দৃশ্য ছিল? তাহলে 5টি দৃশ্যে বিন্যস্ত ছিল। চলে আসবো আজকের আমাদের পরবর্তী যে প্রশ্ন, অর্থাৎ 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। তাহলে বাঙাল গেজেটি পত্রিকাটি কবে প্রকাশিত হয়? তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে, চারটে অপশান তাহলে আমরা সবাই একটু খেয়াল করে দেখব যে চারটে অপশান কি কি রয়েছে। আমরা সবাই দেখা পাচ্ছি যে তারিখ এবং দিন সমেত উল্লেখ করে দেওয়া রয়েছে। তাহলে এবার আমাদের উত্তর লাগবে। আশা করি ইতিমধ্যে তোমরা সবাই নিজের উত্তর ঠিকই করে নিয়েছো চারটে অপশানের মধ্যে কোনটা। তাহলে এবার দেখে নেব কোনটা হচ্ছে অপশান ক, 14ই মে 1818। চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 3 নম্বরে কী বলছে, বিজ্ঞান বিষয়ক প্রথম বাংলা পত্রিকা কোনটি? বিজ্ঞান বিষয়ক প্রথম বাংলা পত্রিকা কোনটি? তাহলে সেই জায়গা থেকে আমরা সবাই যে চারটে অপশান রয়েছে একটু খেয়াল করে দেখব যে চারটে অপশান কি কি রয়েছে। তাহলে দেখা পাচ্ছি যে চারটে অপশান। তাহলে এবার আমাদের উত্তর লাগবে। আশা করি এর মধ্যে তোমরা তোমাদের মনোনীত উত্তর ঠিকই করে নিয়েছো। তাহলে কোনটা হচ্ছে উত্তর? অপশান ক, জ্ঞানান্বেষণ। চলে আসবো আজকে পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 4 নম্বরের প্রশ্ন। কি বলছে দেখে নেব। অক্ষয় কুমার দত্ত রচিত চারুপাঠ গ্রন্থটি কতগুলি খণ্ডে বিভক্ত? চারুপাঠ গ্রন্থে কতগুলি খণ্ড রয়েছে? তাহলে আশা করি তোমরা সবাই চারটে অপশান দেখে ঠিকই করে নিয়েছো যে চারুপাঠ গ্রন্থে কতগুলি খণ্ড রয়েছে। তাহলে সেই জায়গা থেকে তোমরা সবাই দেখলে এবার আমাদের উত্তর লাগবে কোনটা হচ্ছে উত্তর। হ্যাঁ, তোমরা সবাই যেটা মনে মনে ঠিকই করে নিয়েছো অপশান খ, 3টি। চারুপাঠ গ্রন্থে তাহলে কতগুলি খণ্ডে বিভক্ত ছিল? 3টি খণ্ডে বিভক্ত ছিল। চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 5-এর দাগে। 5 নম্বরে কী বলছে দেখে নেব। যুবনাশ্য ছদ্মনামে কার পিতা লিখতেন? যুবনাশ্য ছদ্মনামে কার পিতা লিখতেন? সেই জায়গা থেকে আমরা সবাই আমাদের চারটে অপশান দেখা পাচ্ছি যে আমাদের চারটে অপশান কি কি দিয়েছে। তাহলে এবার আমাদের উত্তর লাগবে। আশা করি এর মধ্যে তোমরা তোমাদের মনোনীত উত্তর ঠিকই করে নিয়েছো। কোনটা হতে চলেছে উত্তর? হ্যাঁ, কোনটা হবে তাহলে? অপশান ঘ, মহাশ্বেতা দেবীর বাবার নাম ছিল মনীশ ঘটক, আর উনি এই যুবনাশ্য ছদ্মনামে লিখতেন। তবে পরবর্তী প্রশ্নতে যাওয়ার আগে সমস্ত ভিউয়ার্সদের কাছে বলবো যে আমার দেওয়ার টাইমার যদি কম হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই মাঝখানের ভিডিওটি স্টপ করে দাঁড় করিয়ে দিয়ে তোমরা প্রশ্নটি পড়তে পারো, যাতে তোমাদের টাইমার কম না হয়। যাই হোক, চলে আসবো আজকে পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 6 নম্বরের প্রশ্ন। কি বলছে দেখে নেব। বীরবল ছদ্মনামে বাংলা প্রবন্ধকার কে ছিলেন? কে বীরবল ছদ্মনামে লিখেছিলেন? তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে আমরা দেখা পাচ্ছি চারটে অপশান কোনটা। তাহলে তোমরাও এর মধ্যে উত্তর পছন্দ করে নিয়েছো। তাহলে উত্তর হতে চলেছে অপশান গ, প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী বীরবল ছদ্মনামে লিখতেন। চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 7-এর দাগে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উর্মিমুখর হলো একটি কি? অর্থাৎ উর্মিমুখর কি জাতীয় লেখা? তাহলে সেখান দিয়ে আমাদের যে চারটে অপশান আমরা সবাই খেয়াল করছি কোনটা হচ্ছে উত্তর। আশা করি তোমরা সবাই যেটা মনে মনে ধরে নিয়েছো এবং সেটাই হচ্ছে উত্তর। কোনটা? অপশান ঘ, ভ্রমণ কাহিনী। যাই হোক, চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন। কী হচ্ছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত শ্রেষ্ঠ প্রবন্ধ গ্রন্থ হলো? অর্থাৎ বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ প্রবন্ধ গ্রন্থ কোনটি? আমরা যে চারটে অপশান দেখা পাচ্ছি চারটের মধ্যে কোনটা হতে চলেছে উত্তর?
হ্যাঁ, তোমরা সবাই যেটা ধরে নিয়েছো অপশান খ, কমলাকান্তের দপ্তর। চলে আসবো পরবর্তী প্রশ্ন, যে 9 নম্বরে কি বলছে, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর রচিত প্রবন্ধ কোনটি? দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা প্রবন্ধ কোনটি? তাহলে আমাদের যে 4টে অপশান রয়েছে, 4টে অপশান একটু খেয়াল করব, 4টে অপশানের মধ্যে কোনটা এর উত্তর হতে চলেছে। তাহলে সেই জায়গা থেকে তোমরা সবাই যেটা মনে মনে ধরে নিয়েছো অপশান গ, স্বপ্ন প্রয়াণ। আমাদের দীপ্র স্টাডি পয়েন্টের পক্ষ থেকে সমস্ত ভিউয়ার্সদের কাছে উদ্দেশ্যে বলছি যে তোমরা দেখা পাচ্ছ তোমাদের জন্য কত কষ্ট করে এই প্র্যাকটিস সেট তৈরি করা হচ্ছে। সেই জন্য বলবো যে চ্যানেলে প্রথম হয়ে থাকলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবে। আর আশা করব সবশেষে প্র্যাকটিস সেট কেমন হলো সবাই কমেন্ট করে জানাবে। যাই হোক, চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন। কি বলছে, রোম রাজ্যের ইতিহাস গ্রন্থের রচয়িতা। রোম রাজ্যের ইতিহাস গ্রন্থের রচয়িতা হলেন কে? কে আমাদের এই রোম রাজ্যের গ্রন্থের রচয়িতা? তাহলে সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে 4টে অপশান রয়েছে, তোমরা সবাই একটু খেয়াল করে দেখে নাও কোনটা হতে চলেছে উত্তর। হ্যাঁ, এবার আমাদের উত্তর দিতে হবে কোনটা হচ্ছে অপশান খ, দ্বারকানাথ বিদ্যাভূষণ। চলে আসবো আজকে পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 11 নম্বর প্রশ্ন। কি বলছে, ভারত সংস্কৃতি কার রচনা? ভারত সংস্কৃতি গ্রন্থটি কার রচনা? তাহলে আমরা 4টে যে অপশান দেওয়া রয়েছে একটু খেয়াল করে দেখে নেব যে 4টে অপশানের মধ্যে কোনটা হতে চলেছে আমাদের এই 11 নম্বর প্রশ্নের উত্তর। তোমরা সবাই যেটা ধরে নিয়েছো অপশান ঘ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 12 নম্বর প্রশ্ন। কী বলছে, বঙ্গভাষা ও সাহিত্য কার রচনা? বঙ্গভাষা ও সাহিত্য কার রচনা? তাহলে আমাদের যে 4টে অপশান রয়েছে 4টে অপশানের মধ্যে কোনটা হতে চলেছে উত্তর? তাহলে এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা? অপশান ক, দীনেশচন্দ্র সেন। চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 13 নম্বর প্রশ্নে। কী বলছে, বাংলা কাব্যের প্রথম ইতিহাসৃত রোম্যান্স কোনটি? বাংলা সাহিত্যের প্রথম ইতিহাসৃত রোম্যান্স কোনটি? তাহলে সেই জায়গা থেকে দেখে নেব কোনটা হতে চলেছে উত্তর। অপশান গ, পদ্মিনী উপাখ্যান। চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন, 14 দাগে কী বলছে দেখে নেব। একটি আত্মজীবনীমূলক গ্রন্থ হলো, আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি? তাহলে আমরা সবাই সতর্কভাবে আমাদের যে 4টে অপশান দেওয়া রয়েছে একটু খেয়াল করে নেব কোনটা হতে চলেছে উত্তর। হ্যাঁ, তোমরা সবাই যেটা ঠিকই করেছো অপশান ঘ, বৈশাখের স্মৃতি। চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 15 নম্বরে। কী বলছে দেখাবো, নবীনচন্দ্র সেনের ত্রয়ী কাব্য কোনটি? নবীনচন্দ্র সেনের ত্রয়ী কাব্য কোনটি? তাহলে সেই জায়গা থেকে আমরা সবাই যে 4টে অপশান রয়েছে একটু সতর্কভাবে লক্ষ্য করে নেব কোনটা হতে চলেছে নবীনচন্দ্র সেনের ত্রয়ী কাব্য। তাহলে আমরা সবাই দেখা পাচ্ছি যে কোনটা। এবার আমরা উত্তরটা নিয়ে নেব অপশান গ, রৈবকৎ, কুরুক্ষেত্র ও প্রভাস। চলে আসবো পরবর্তী প্রশ্ন, 16 নম্বরে। কী হচ্ছে, সুভাষ মুখোপাধ্যায়কে বলা হয়, অর্থাৎ সুভাষ মুখোপাধ্যায়কে কি বলা হয়? আমাদের যে 4টে অপশান দেওয়া রয়েছে 4টে অপশানের মধ্যে দিয়ে দেখে নেব সুভাষ মুখোপাধ্যায়কে অপশান ক, পদাতিক কবি বলা হয়। তিনি বাংলা সাহিত্যে পদাতিক কবি নামে পরিচিত। চলে আসবো পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 17 নম্বর। কী হচ্ছে, বুদ্ধদেব বসুর লেখা প্রথম কাব্য কোনটি? বুদ্ধদেব বসুর লেখা তাহলে প্রথম কাব্য কোনটা হতে চলেছে? তোমরা সবাই অপশান 4টে দেখে নাও এবং ঠিকই করে নাও। আশা করি তোমরা ঠিকইও করে নিয়েছো। বুদ্ধদেব বসুর লেখা প্রথম কাব্যের নাম হচ্ছে অপশান গ, বন্দির বন্দনা। চলে আসবো পরের প্রশ্ন, 18 নম্বর। কী বলছে, রামনারায়ণ তর্করত্নের লেখা প্রথম নাটক কোনটি? তাহলে রামনারায়ণ তর্করত্নের লেখা প্রথম নাটক কোনটি হচ্ছে দেখে নেব অপশান ঘ, কুলীন কুল সর্বস্ব। চলে আসবো আজকের পরবর্তী প্রশ্নতে, 19 নম্বরে। কী বলছে, দীনবন্ধু মিত্রের লেখা একটি কমেডি নাটক হলো, অর্থাৎ
নিচের যে 4টে অপশান রয়েছে এর মধ্যে কোনটা দীনবন্ধু মিত্রের কমেডি নাটক। তবে প্রতিবারে যেমন ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা প্রশ্ন থাকে, আজকের এই 19 নম্বর প্রশ্নটি রইল ভিউয়ার্সদের উদ্দেশ্যে। আশা করি তোমরা সবাই কমেন্ট করে জানাবে এই 19 নম্বর প্রশ্নের উত্তর কোনটা, যে অপশান ক, খ, গ না ঘ। তোমরা সবাই কমেন্ট করে জানাও, তাহলে আমি রিপ্লাই দেব যে কোনটা সঠিক। তাহলে আমি এই প্রশ্নের উত্তরটা বলছি না, পাস করে যাচ্ছি। চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 20 নম্বর প্রশ্ন। কী বলছে দেখে নেব। জনা নাটকটির রচয়িতাকে, জনা নাটকটির রচয়িতা কী হচ্ছে, তাহলে 4টে অপশান আমরা খেয়াল করে দেখে নেব কোনটা ঠিক হচ্ছে। আশা করি তোমরা সবাই এর মধ্যে ঠিকই করে নিয়েছো কোনটা উত্তর। এবার উত্তর দিতে হবে তোমাদেরকে, তাহলে কোনটা হচ্ছে উত্তর, অপশান ঘ, গিরিশচন্দ্র ঘোষ। চলে আসবো আচ্ছা পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 21 নম্বরে। রবীন্দ্রনাথের একটি কৌতুক নাটক, তাহলে কোনটি, রবীন্দ্রনাথের কৌতুক নাটক কোনটি? আমাদের যে 4টে অপশান রয়েছে দেখে নেব, 4টের মধ্যে কোনটা হচ্ছে উত্তর, অপশান ক, গোড়ায় গলদ। চলে আসবো পরবর্তী প্রশ্ন 22-এর দাগে। বিজন ভট্টাচার্যের 1943 সালের মন্বন্তরের প্রেক্ষাপটে লেখা নাটক, তার মন্বন্তরের প্রেক্ষাপটে কোন নাটকটি তিনি লিখেছিলেন 1943-এ? তাহলে যে কটা অপশান রয়েছে আশা করি তোমরা সবাই ঠিকই ধরে নিয়েছো কোনটা, অপশান গ, নবান্ন নাটকটি তিনি এই প্রেক্ষাপটে লিখেছিলেন। চলে আসবো আজকে পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 23 নম্বরে কী বলছে, ক্ষীরের পুতুল কে লিখেছিলেন? ক্ষীরের পুতুল কার লেখা? তাহলে আমাদের যে 4টে অপশান রয়েছে আমরা সবাই খেয়াল করছি কোনটা হতে চলেছে উত্তর, অপশান ঘ, অবনীন্দ্রনাথ ঠাকুর। যাই হোক, চলে আসবো আজকে পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 24 নম্বরে কী বলছে, বাংলা শিশু সাহিত্য কার প্রচেষ্টায় সাবলীল হয়ে ওঠে? কি বলছে, বাংলা শিশু সাহিত্য কার প্রচেষ্টায় সাবলীল হয়ে ওঠে? তাহলে আমরা সবাই 4টে অপশান দেখতে পাচ্ছি, এর মধ্যে কোনটা হতে চলেছে আজকে 24 নম্বর প্রশ্নের উত্তর। আশা করি ইতিমধ্যে তোমরা সবাই নিজ নিজ মনোনীত উত্তর ঠিকই করে নিয়েছো, তাই এবার আমাদের উত্তরটা দিতে হবে কোনটা হচ্ছে উত্তর, অপশান গ, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 25-এর দাগে। কী বলছে, তিথিডোর, তিথিডোর উপন্যাসটি রচয়িতা কে? তাহলে সেই জায়গা থেকে আমরা সবাই যে আমাদের 4টে অপশান দেওয়া রয়েছে একটু ভালো করে খেয়াল করে দেখব যে এই উপন্যাসটি রচয়িতা কে, কে লিখেছিলেন। তাহলে এবার আমাদের উত্তর লাগবে অপশান ঘ, বুদ্ধদেব বসু। সেই জায়গা থেকে চলে আসো পরের প্রশ্ন, বেনামি শহর, বেনামি বন্দর, বেনামি বন্দর গ্রন্থের রচয়িতা, বেনামি বন্দর কে লিখেছিলেন? তাহলে আমরা যে 4টে অপশান দেখা পাচ্ছি এই 4টের মধ্যে আমাদের উত্তর কোনটা হবে, অপশান ক না খ না গ না ঘ। তাহলে সেই জায়গা থেকে এবার আমাদের উত্তর লাগবে, আশা করি তোমরা সবাই ঠিকই করে নিয়েছো, অপশান ক, প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্রের গ্রন্থের লেখা গ্রন্থের নাম হলো বেনামি বন্দর। চলে আসবো আজকে পরবর্তী প্রশ্ন, কি বলছে, ভানু সিংহের পদাবলী গ্রন্থের রচয়িতা হলেন, অর্থাৎ ভানু সিংহের পদাবলী গ্রন্থের রচয়িতাকে কে লিখেছিলেন? তাহলে সেই জায়গা থেকে আমরা দেখে নেব কোনটা হচ্ছে উত্তর। আশা করি এর মধ্যে তোমরা ঠিকই করে নিয়েছো, অপশান খ, রবীন্দ্রনাথ ঠাকুর এই ভানু সিংহ পদাবলী গ্রন্থের রচয়িতা। চলে আসবো পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন কী বলছে দেখব, ভারতবর্ষ পত্রিকাটি কার সম্পাদনায় প্রকাশিত হয়? ভারতবর্ষ পত্রিকাটি কার সম্পাদনায় প্রকাশিত হয়? তাহলে আমাদের যে 4টে অপশান রয়েছে আমরা সবাই খেয়াল করে দেখে নেব যে 4টে অপশানের মধ্যে কোনটা হতে চলেছে আমাদের এই 28 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে আশা করব ইতিমধ্যে তোমরা সবাই নিজ নিজ মনোনীত উত্তর ঠিকই করে নিয়েছো, তাই এবার আমাদের উত্তর দিতে হচ্ছে কোনটা হচ্ছে উত্তর, অপশান ঘ, দ্বিজেন্দ্রলাল রায় বা ডিএল রায় নামেও উনি পরিচিত ছিল। যাই হোক, চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 29 নম্বরের প্রশ্ন। কি বলছে দেখে নিই, উৎপল দত্তের প্রযোজনায় পিপলস লিটল থিয়েটারে প্রথম নাটক, অর্থাৎ পিপলস লিটল থিয়েটারে উৎপল দত্তের প্রযোজনায় কোন নাটকটি প্রথম অভিনীত হয়েছিল? তাহলে আমাদের যে 4টে অপশান রয়েছে খেয়াল করে দেখে নেব যে 4টে অপশান কী কী রয়েছে। তাহলে সমস্ত ভিউয়ার্স আশা করি তোমরা এর মধ্যে ঠিকই করে নিয়েছো কোন উত্তরটা হতে চলেছে। এবার আমাদের উত্তর লাগবে অপশান ক, টিনের তরোয়াল নাটক।
চলে আসবো আজকে পরবর্তী প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের আমাদের এই পরীক্ষার শেষ প্রশ্ন বলতে পারো, যে বিজন ভট্টাচার্যের কোন নাটকে সাঁওতাল ও বাউরিদের জীবন কাহিনী নিয়ে লেখা? সাঁওতাল ও বাউরিদের জীবন কাহিনী দিয়ে কোন নাটকটা লেখা? তাহলে সেই জায়গা থেকে আমাদের যে 4টে অপশান রয়েছে খেয়াল করে দেখে নেব কোনটা হতে চলেছে এই 30 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে কোনটা হচ্ছে উত্তর? অপশান ঘ, দেবী গর্জন। এই দেবী গর্জন হচ্ছে বিজন ভট্টাচার্যের ওই সাঁওতাল ও বাউরিদের নিয়ে লেখা উপন্যাস আর নাটক। তো এই রইল আমাদের 30 নম্বরের প্রশ্ন। এরপর সমস্ত ভিউয়ার্সদের কাছে উদ্দেশ্যে বলবো যে এইরকম প্র্যাকটিস সেট তোমরা আরও কী কী বিষয়ের উপরে তোমরা চাও, সেগুলো আশা করি যদি তোমরা কমেন্ট করো তাহলে আমরা সেই বিষয়ক তোমাদের মক টেস্ট ভিডিও করা আকারে ছাড়ব। হোক, সবশেষে আরও একটি কথা বলবো, আমাদের এই মক টেস্ট তোমরা কেমন কি রেজাল্ট করলে, কেমন কি ফল করলে, আশা করি তোমরা সবাই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে। এবং পরিশেষে একটাই কথা বলবো, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে রাখবেন।